নমস্কার, আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে। ঘোষ স্টোরি অডিও সিরিজ এপিসোড 3তে আপনাদের স্বাগত। আজকের গল্প নরকুণ্ডু অপেরা। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। ধরণী মাইতি কলকাতা থেকে বাড়ি ফিরছেন। বাস থেকে তিনি যখন আমতলায় এসে নামলেন তখন রাত 12টা। এটাই শেষ বাস। বিশেষ কাজে আটকে গিয়ে এই শেষ বাসটাই তাকে ধরতে হয়েছে। সারাদিন মেঘলা ভাব ছিল। সন্ধ্যের পরে সামান্য একটু বৃষ্টিও হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই দু এক জায়গায় একটু একটু জল জমে আছে। তিনি যাবেন গৌরীপুর। বারুইপুর রোড ধরে তাকে যেতে হবে। গাড়ি থেকে নেমে ঘণ্টাখানেক হাঁটলে তবে তার বাড়ি। এদিককার বাস যে বন্ধ হয়ে গেছে রাত 9টায় তা জানা কথা। রাত 9টাতেই এখান থেকে শেষ বাস ছাড়ে। তবে বাস বন্ধ হলেও রিক্সা থাকায় কারো কোনো অসুবিধে হয় না। তবে পয়সা একটু বেশি খরচ হয়, এই যা। অন্যান্য দিন কত রিক্সা থাকে, কিন্তু আজ আর কোনো রিক্সা দেখা গেল না। সন্ধ্যের পরে বৃষ্টি হতে রিক্সাওয়ালারা গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে। বড় সমস্যায় পড়ে গেলেন ধরণী মাইতি। এতটা পথ তিনি যাবেন কি করে? হেঁটে যাওয়াটা তেমন কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু রাত অনেক হয়ে গেছে। তিনি একা। এ অবস্থায় হেঁটে যাওয়াটা মুশকিল বৈকি। ধরণীবাবু ভাবছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। কাছাকাছি কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকলে তাদের বাড়িতে গিয়ে রাতটুকু কাটাতে পারতেন, কিন্তু তেমন কেউ নেই। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত একাই হাঁটতে শুরু করলেন ধরণীবাবু। পথের মাঝে তো আর পড়ে থাকা যায় না। বাড়িতে পৌঁছতেই হবে, তাহলে আর অযথা সময় নষ্ট করে লাভ কি? ধরণীবাবু একজন নাট্যকার। একটা নাটক লিখে চিতপুরে এক যাত্রা দলের কাছে নিয়ে গিয়েছিলেন। ওই দলে তার একটা নাটক চলছে। আজ যেটা নিয়ে গিয়েছিলেন সেটা নতুন লেখার নাটক। নাটকটা দলের মালিকের পড়ে শোনাতে গিয়েই এত দেরি হয়ে গেল। নাটকটার নাম ওরাও একদিন মানুষ ছিল। ভৌতিক কাহিনী নিয়ে নাটকটা লেখা। দলের মালিকের পছন্দ হয়েছে নাটকটা। তিনি এটাকে মঞ্চস্থ করবেন। নাটকটা তিনি রেখে দিয়েছেন। ধরণীবাবুকে এই নাটক বাবদ কিছু টাকাও দিয়েছেন। হাঁটছেন ধরণী মাইতি। পথে লোকজন কেউ নেই, তিনি একাই হেঁটে চলেছেন। বিডিও অফিসটা পেরিয়ে গেলেন ধরণীবাবু। এখানেও কারোর কোনো সাড়া শব্দ পেলেন না। হঠাৎ এই সময় নিজের লেখা নাটকটার কথা মনে পড়ল ধরণীবাবু। ভূত পেতনিদের নিয়ে তিনি লিখেছেন। কেন যে এমন উদ্ভট খেয়াল হলো কে জানে। তিনি যখন লিখতে শুরু করেছিলেন তখন মনে হয়েছিল এ নাটক কোনো দল মঞ্চস্থ করতে চাইবে না। কেন করবে? পৃথিবীতে মানুষ আছে 100 কোটিরও বেশি, সমস্যা আছে হাজার রকমের। আর তিনি কি না মানুষকে বাদ দিয়ে ভূত পেতনিদের নিয়ে নাটক লিখতে বসেছেন। পুরো নাটকটা মানুষের চরিত্র রয়েছে মাত্র 2টি, বাকি সব ভূত প্রেতনি। অর্থাৎ পুরোপুরি একটা ভৌতিক নাটক। নাটকে এক অন্ধের চরিত্রও আছে, সেও ভূত। সারা জীবন অন্ধত্বের অভিশাপ বহন করছে, মৃত্যুর পরেও সে অন্ধের জীবন কাটাচ্ছে। এটাই নাটকের মুখ্য চরিত্র। যাত্রাদলটির নাম নরকুণ্ডু অপেরা। মালিকের নাম ধনমান হাজরা। ধরণীবাবু পুরো নাটকটা পড়ে শুনিয়েছেন ধনমান বাবুকে। শুনে মুগ্ধ হয়ে পড়েছেন তিনি। ধরণীবাবু কি দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। আরে,
একজন মানুষ যাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই মনে হচ্ছে বটে। অনেকটা দূরে আছে লোকটা, ঠিক বোঝা যাচ্ছে না বটে, তবে আন্দাজে ধরে নিলেম ধরণীবাবু যে মানুষ যাচ্ছে। জোরে জোরে পা চালাতে লাগলেন ধরণীবাবু। ধরতে হবে ওকে, একজন সঙ্গী তো পাওয়া যাবে। দ্রুত হেঁটে ধরে ফেললেন তাকে। কাছে গিয়ে দেখলেন এক অন্ধ লাঠি ঠুকতে ঠুকতে চলেছে। ধরণীবাবু জিজ্ঞাসা করলেন, ও ভাই, কোথায় যাবে? সামনের অন্ধ লোকটি বললে, যাব আমি খালের পাড়। খালের পাড়? সে তো অনেক দূর। দূর বই কি, তবুও যেতে হবে। ওখানেই কি তোমার বাড়ি? না, বাড়ি নয়, আমি ওখানেই থাকি। কাদের বাড়িতে থাকো? বাড়িতে? হুম, কারো বাড়িতেই থাকি না। সে কি, কারোর বাড়িতে থাকো না মানে? তাহলে কি তুমি বনে জঙ্গলে থাকো? হ্যাঁ, তাই তো থাকি। লোকটির কথা শুনে বিরক্ত হলেন ধরণীবাবু। আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না তিনি। বুঝলেন লোকটির মাথায় একটু গন্ডগোল আছে। হাঁটতে লাগলেন ওরা নীরবে। সামনে অন্ধ লোকটি, তার পিছনে ধরণীবাবু। একটা মজার ব্যাপার লক্ষ্য করলেন ধরণীবাবু। অন্ধ লোকটি চোখে দেখতে পায় না, লাঠি ঠক ঠক করে চলেছে, কিন্তু তার পথ বা হাঁটা দেখে তাকে অন্ধ বলে বোঝার উপায় নেই, দিব্যি চলছে। জিজ্ঞাসা করলেন ধরণীবাবু, তুমি বুঝি একটু আধটু দেখতে পাও, তাই না? লোকটি বললে, অন্ধরা কি দেখতে পায়? আমি কিছুই দেখতে পাই না। কিছুই দেখতে পাও না? তাহলে ওভাবে পথে হাঁটছো কি করে? কি করে যে হাঁটছি তা তো আমি নিজেও জানি না, অথচ হাঁটতে আমার কোনো কষ্ট বা অসুবিধাও হচ্ছে না। ধরণীবাবু এবার অন্য প্রসঙ্গ পারলেন। বললেন, কোথায় গিয়েছিলে তুমি? অন্ধ মানুষ, ফিরতে এত রাত করলে কেন? লোকটা বললে, রাত কি আমি ইচ্ছে করে করেছি? পথে 5 জনের সঙ্গে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। তোমাকে অনেকে চেনে বুঝি? চিনবে না, অনেকেই চেনে। তুমি তো খালের পাড়ে যাবে বললে। আমার বাড়ি ফেলে আরো 3 ক্রোশ গেলে তবে খালের পাড়। অত পথ তুমি যাবে কি করে এত রাতে? তার চেয়ে আমি যা বলি শোনো। বলুন। রাতটুকু আমার বাড়িতে থেকে কাল সকালে যাবে। তোমার থাকার কোনো অসুবিধা হবে না। আমার বৈঠকখানা ঘরটা তো খালিই পড়ে থাকে, সেখানে থাকতে পারবে। রাতে এক মুঠো খাবার ভাবনাও তোমার নেই। লোকটা বললে, থাকা খাওয়ার সমস্যাটা তো বড় ব্যাপার নয়। রাত 1:30টার মধ্যে আমাকে এক জায়গায় পৌঁছতে হবে। 1:30টার মধ্যে পৌঁছাবে? অসম্ভব। এখন তো রাত প্রায় 1টা, 1:30টার মধ্যে তুমি কি করে পৌঁছাবে? আমার বাড়ি পর্যন্ত যেতেই তো 1:30টা বেজে যাবে। লোকটা বললে, কি করে পৌঁছাবো তখন দেখতে পাবেন, এখন তো চলুন। ধরণীবাবু হঠাৎ আর দেখতে পেলেন না লোকটাকে। আরে, গেল কোথায় অন্ধ লোকটা? আর দেখা যাচ্ছে না কেন? পরক্ষণেই তার সামনে একটু তফাতে দেখতে পেলেন লোকটাকে। সে আগের মতোই হাঁটছে। এবার ওরা পাড়া রাস্তা ধরলেন, পাকা নয়, ইট বিছানো রাস্তা। ধরণীবাবু বললেন, আচ্ছা, তুমি তো চোখে কিছুই দেখতে পাওনি, তাহলে এবার যে ডান দিকে ঘুরে পাড়ার পথ ধরতে হবে তা তুমি জানতে বা বুঝতে পারলে কি করে? লোকটা বললে, রোজ যাই তো, গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে, কোথায় কি আছে সব আমার জানা। ধরণীবাবু বললেন, অনেক বিজ্ঞ লোকেরা মুখে শুনেছি অন্ধেদের স্মৃতিশক্তি নাকি প্রবল হয়। এখন দেখছি তাদের কথা ভুল নয়। লোকটা বললে,
তারা ঠিকই বলেছে। এবার আরও জোরে জোরে পা চালাতে লাগলো অন্ধ লোকটা। ধরণীবাবু অবাক হয়ে যাচ্ছেন অন্ধ লোকটার হাঁটার গতি দেখে। লাঠি ঠক ঠক করে চলছে ঠিকই, কিন্তু এত জোরে হাঁটছে যে তিনি অন্ধ লোকটার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারছেন না। হঠাৎ নাম জিজ্ঞাসা করে বসলেন ধরণীবাবু। তোমার নাম কি ভাই? লোকটা বললে, নাম? নাম জেনে কি করবেন? খালের পাড়ে গিয়ে আমার খোঁজ করবেন নাকি? ধরণীবাবু বললেন, ওদিকে যদি যাই তো খোঁজ করব। ওদিকে আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে। আমার এক নাট্যকার বন্ধুরও বাড়ি আছে ওদিকে। লোকটা বললে, আমার কোনো নাম নেই। আগে অবশ্য একটা নাম ছিল, গদাই, গদাই মাঝি। ও নাম এখন মুছে গেছে। তুমি তো দেখছি পাগলের মতো কথা বলছো। নাম আবার কখনো মুছে যায় নাকি? ওটাই তো পরিচয়। এবার হো হো করে হেসে উঠল অন্ধ লোকটা। সে হাসি আর থামতে চায় না কিছুতেই। ধরণীবাবু বললেন, হাসছ যে? আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি? লোকটা বললে, হাসির কথাই তো বললেন। অবশ্য দোষ আপনার নয়, আমাকে চিনতে পারেননি বলেই বলছেন। আমার পরিচয় জানলে? তার মানে? লোকটার পরিচয় কি তাহলে? ধরণীবাবু ভাবতে লাগলেন লোকটার কথা। তিনি এবার বুঝতে পারলেন লোকটার মাথায় বেশ গন্ডগোল আছে। সাধারণভাবে ভালো মানুষ বলে মনে হলেও আসলে সে পাগল। অনেক রকমের পাগল আছে। কোনো কোনো পাগলকে দেখলেই বোঝা যায়, আবার কোনো কোনো পাগলকে প্রথম অবস্থায় বোঝা যায় না, অনেকক্ষণ কথা বলে তবে বোঝা যায়। এক্ষেত্রে তাই হয়েছে ধরণীবাবু। প্রথম অবস্থায় তিনি বুঝতে পারেননি যে লোকটার মাথায় গন্ডগোল আছে। নিজের বাড়ি প্রায় কাছাকাছি এসে পড়েছে ধরণীবাবু। সামনে মোড়লবাবুদের 14 বিঘের পুকুর। এ অঞ্চলে এত বড় পুকুর আর নেই। লোকে বলে 14 বিঘের পুকুর। এই পুকুরটা পার হয়ে খানিকটা গেলেই ধরণীবাবুর বাড়ি। ধরণীবাবু বললেন, আমি তো এসে পড়েছি হে, ওই সামনেই আমার বাড়ি। ওই পুকুরটা পেরিয়ে একটু যেতে হবে। তারপর তিনি ঘড়ি দেখে বললেন, তুমি 1:30টায় খালের পাড়ে পৌঁছবে বলেছিলে না? এখন কটা বেজেছে জানো? কটা? 1:30টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। লোকটা বললে, ওই 5 মিনিটই যথেষ্ট। 5 মিনিটও লাগবে না আমার খালের পাড়ে পৌঁছতে। চলি। এই পর্যন্ত বলে লোকটা পুকুরের কাছে চলে গিয়ে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। প্রায় মাঝ বরাবর গিয়ে বললে, চলি ধরণীবাবু, আবার দেখা হবে। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল লোকটা। ধরণীবাবু বুঝতে পারলেন তিনি এতক্ষণ যাকে মানুষ বলে মনে করেছিলেন সে মানুষ নয়, অশরীরীর আত্মা। তা না হলে এমন অসম্ভব ব্যাপার সম্ভব হলো কি করে? সপ্তাহখানেক পরে খালের পাড়ে গেলেন ধরণীবাবু। সেদিন থেকে বড্ড কৌতূহল হয়েছিল লোকটা সম্পর্কে জানার জন্য, কিন্তু সেখানে না গেলে তো জানা যাবে না ব্যাপারটা, তাই গেলেন। সাইকেলে চড়ে গিয়েছিলেন ধরণীবাবু, কেননা এদিকে কোনো গাড়ি ঘোড়া চলে না। খালের পাড়ে এসে পৌঁছতে তার পুরো 1 ঘন্টা সময় লাগলো। নেমে দেখতে পেলেন এক জায়গায় কয়েকজন লোক গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনি একটু এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা, এখানে গদাই মাঝির বাড়িটা কোথায় বলতে পারেন? গদাই মাঝি? আগে হ্যাঁ। কেন বলুন তো? না মানে তাকেই আমার দরকার। লোকটা বললে, গদাই মাঝি আমার বড়দার নাম। গত বছর শ্রাবণ মাসে মারা গেছে। পক্স হয়ে অন্ধ হয়ে গিয়েছিল বছর 7 আগে। তারপর গত বছর
কিন্তু আপনি বদ্দার খোঁজ করছেন কেন? আসছেন কোথা থেকে? এরপর পুরো ঘটনার কথা বললেন ধরণীবাবু। সে কথা শুনে সবাই তো হতবাক হয়ে পড়লেন। এই ছিল আজকের গল্প। নমস্কার।